ওই গো, কোথায় গেলে? তাড়াতাড়ি একবার এদিকে এসো, আমার তো দেরি হয়ে যাচ্ছে। আহা, ডাকছো কেন? এই ধরো তোমার কোদাল আর কাঁচি। দাও দেখি আজ কোনো কাজ পাই কিনা। হ্যাঁ গো, বলছিলাম ঘরে তো তেমন কিছুই নেই, আজকে একটু বাজার করে আনবে। আর বাজার? হাতে কোনো টাকা কড়ি নেই। বিধাতা যে আমায় এমন দিনও দেখাবে তা আগে ভাবিনি। চারপাশে কি যে শুরু হয়েছে, মাঠের কাজ তো নেই বললেই চলে। হয়েছে হয়েছে, সকাল সকাল তোমায় আর মন খারাপ করতে হবে না। তাই বললে কি চলে গিন্নি? দেখি আজ যদি কপালে কোনো কাজ জোটে তাহলে কিছু বাজার করে আনবো। বললাম তো তোমায় কোনো চিন্তা করতে হবে না। দেখি আজও না হয় বাগান থেকে কিছু কচু শাক তুলে আনবো। মিনতির কথা শুনে ঘর থেকে তার মেয়ে দেবযানী এসে বলল, কি বললি মা? আজও কচু শাক? ধুর, আমার আর ভালোই লাগে না। রোজ রোজ কচু শাক খেতে খেতে আমার পেটে তো চারা পড়ে গেল। ছি মা, ওভাবে বলতে নেই। তবে আমার কপাল, মন খারাপ করিস না মা। বললাম তো আজ যদি কাজ জোটে তাহলে বাজার করে আনবো। এবার আমি আসি। এই বলে মিঠুন বাইরে চলে গেল। তখন দেবযানী তার মাকে আবারও বলল, ও মামা, আমায় আজ ভালো কোনো খাবার রেঁধে দাও না গো। মারে, আমার কি ইচ্ছে করে না বল তোকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়াতে, কিন্তু তুইও তো বোঝ তোর বাবার হাতে তেমন কোনো কাজই নেই, হাতেও টাকা পয়সা নেই। বাজার না আনলে আমি কি রাঁধবো বল? ওসব আমি জানি না মা, আজও যদি কচু শাক রান্না করো তাহলে আমি ভাতই খাবো না, এই আমি বলে রাখলাম। এ কথা বলেই দেবযানী নিজের ঘরে চলে গেল। আর মিনতিও রান্নাঘরে গিয়ে এই কৌটো সেই কৌটো খুলে দেখতে লাগলো। না, কিছুই তো নেই দেখছি, শুধু একটু ডাল আছে। এই দিয়ে মেয়েটাকে কি যে রেঁধে দেই। মিনতি যখন মনে মনে এসব ভাবছিল, তখনই তাদের প্রতিবেশী পূজা এসে বলল, কই গো মিনতি, কোথায় গেলে? আরে পূজা বৌদি না? হ্যাঁ গো, শুনলাম তুমি নাকি রোজ পশ্চিমের বাগান থেকে কচু শাক তুলে আনো। আমিও ভাবলাম আজ যাব। ও আচ্ছা, এই কথা। হ্যাঁ গো বৌদি, এই তো এক্ষুনি যাব। দাঁড়াও, ঝুড়িটা নিয়ে আসি। মিনতি এ কথা বলতেই দেবযানী সেখানে এসে বলল, এ কি মা, তুমি আবারও কচু শাক তুলতে যাচ্ছ? আমি কিন্তু বলে দিয়েছি আজও যদি কচু শাক রাঁধো তাহলে আমি ভাতই খাবো না। সে কি রে দেবযানী, কচু শাক তো খুব ভালো খাবার। ভালো খাবার না চাই, রোজ রোজ খেলে তুমিও বুঝতে পারতে কেমন লাগে। কথাটা বলেই দেবযানী নিজের ঘরে চলে গেল। ওর কথায় কিছু মনে করো না বৌদি, আসলে অভাবের সংসার, বোঝই তো। আরে না না না, আমি কিছু মনে করিনি। তুমি ঝুড়িটা নিয়ে এসো, আমি হাঁটতে শুরু করি। এই বলে পূজা হাঁটতে শুরু করলো। মিনতিও ঝুড়ি নিয়ে তার পেছন পেছন হাঁটতে লাগলো।
কি গো মিনতি, তোমার মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? কি এত ভাবছো? কি আর ভাববো বলো, শুধু ভাবছিলাম আমি এমনই এক অভাগী মা যে মেয়েকে একটু ভালো মন্দ রেঁধেও খাওয়াতে পারি না। আহা, মন খারাপ করো না, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। এই বলে মিনতি আর পূজা আবারও হাঁটতে লাগলো। কিছু দূর যেতেই মিনতির চোখ গিয়ে পড়ল এক পাট ক্ষেতের দিকে। আরে, ওদিকে যে একটা পাট ক্ষেত আছে তা তো খেয়ালই করিনি। আরে আরে, যাও কোথায়? আজ আবার তোমার কি হলো? কচু শাক ফেলে আজ আবার পাট শাক রাঁধবে নাকি? হ্যাঁ হ্যাঁ, সেটাও বা মন্দ কি, তবে পাট শাক না, আমি আজ অন্য কিছু রাঁধবো। অন্য কিছু? সে আবার কি? আজ আগে রাঁধি, যদি ভালো লাগে তাহলে কাল তোমায় গল্প শোনাবো। বেশ বেশ, তোমার যা ইচ্ছা তাই করো, তবে রান্না যদি ভালো হয় আমাকেও বলো, আমিও কিন্তু রেঁধে খাবো। তা যা বলেছ। এভাবেই মিনতি পূজার কথায় হো হো করে হাসতে লাগলো। হয়েছে, আর হাসতে হবে না, চটজলদি শাক তুলে বাড়ি ফিরতে হবে, নইলে আবার রান্নায় দেরি হয়ে যাবে। তা যা বলেছ, চলো তাড়াতাড়ি শাক তুলে ফেলি। তুমি কচু শাক তোলো আর আমি কিছু পাট শাক তুলে আনি। এই বলে মিনতি পাট খেতে ঢুকে পাট পাতা ছিঁড়তে লাগলো। আরে আরে, করো কি করো কি, আজ একেবারে সব পাতা তুলে ফেলবে নাকি? আরে না, এই তো হয়ে গেছে, চলো এবার বাড়ি ফিরে যাই। এরপর মিনতি আর পূজা বাড়ি ফিরে গেল। চলে এসেছো মা? ও মামা, আজ আমায় নতুন কিছু বানিয়ে দেবে তো মা? হ্যাঁ রে মা, দেবো, তুই ঘরে যা, আমি দেখছি কি করা যায়, দেখবি আজ তুই হাত চেটে পুটে ভাত খাবি। সত্যি মা, সত্যি আমায় নতুন কিছু বানিয়ে দেবে? হ্যাঁ রে মা, ওই দেখ বাটিতে ডাল ভিজিয়ে রেখেছি, যা তুই ঘরে গিয়ে বস, রান্না হলে দেখতেই পাবি। মিনতির কথায় খুশি হয়ে দেবযানী নিজের ঘরে চলে গেল। আর মিনতিও নিজের কাজে লেগে পড়ল। যাই, এবার বরং ডালটা বেটে নেই, অনেক দিন পর আজ মনটা ভালো লাগছে। লোকটা ফিরে আসার আগেই রান্না বান্না সেরে নিতে হবে, লোকটাও আজ নতুন খাবার পেয়ে নিশ্চয়ই খুব খুশি হবে। এসব ভেবে মিনতি ডাল বাটতে লাগলো। ওদিকে সারাদিন কাজ না পেয়ে পথে পথে হেঁটে মিঠুনও ক্লান্ত হয়ে পড়ল। না, আজও কোনো কাজ পেলাম না, আজও মনে হচ্ছে খালি হাতেই বাড়ি ফিরে যেতে হবে। মেয়েটা নিশ্চয়ই পথ চেয়ে বসে আছে, ভাবছে বাবা আজ বাজার করে আনবে, কিন্তু আমার যে পোড়া কপাল। এসব ভাবতেই মিঠুনের চোখ গুড়িয়ে জল পড়তে লাগলো। অন্যদিকে রান্নার ঘর থেকে রান্নার সুবাস ভেসে আসতেই দেবযানী খুশি হয়ে বলল, আরে কি সুন্দর ঘ্রাণ আসছে রান্নাঘর থেকে, মা নিশ্চয়ই আজ খুব ভালো কিছু রান্না করছে। কি মজা কি মজা, না না, এখন আর রান্নাঘরে যাব না, মা তো বলেছে রান্না শেষ হলে মা নিজেই আমাকে ডাকবে, ততক্ষণ না হয় অপেক্ষা করি। এই বলে দেবযানী নিজের ঘরেই বসে থাকলো। ওদিকে মিনতি রান্নাঘরে রান্না করতে করতে বলল, এই তো বড়াগুলো প্রায় ভাজা হয়েই গেছে, কিন্তু লোকটা তো এখনো এলো না। কোথায় ভাবলাম লোকটা এলে খুব খুশি হবে, কিন্তু তার তো কোনো পাত্তাই পাচ্ছি না। মিনতি এসব ভাবতে ভাবতেই নিজের রান্না শেষ করলো।
ওদিকে মিঠুন মন খারাপ করে গাছের নিচে বসে মনে মনে ভাবল, আর কতক্ষণ এভাবে বসে থাকবো? কিন্তু খালি হাতে যে বাড়ি ফিরতেও ইচ্ছে করছে না। আমার মতো অসহায় মানুষের কি বা করার আছে? যাই, আজ আবারও খালি হাতেই বাড়ি ফিরে যাই। এসব ভাবতে ভাবতেই মিঠুন বাড়ির দিকে রওনা হলো। আরে, রান্নাঘর থেকে এত সুন্দর ঘ্রাণ আসছে কিসের? আমি ভুল করছি না তো? না না, ঘ্রাণটা তো রান্নাঘর থেকেই আসছে মনে হচ্ছে। গিন্নি, ও গিন্নি, এ কোথায় গেলে? মিঠুনের ডাক শুনে মিনতি বাইরে এসে বলল, এসেছো তাহলে? আমি তো ভাবলাম আমাকেই বুঝি এবার খুঁজতে বের হতে হবে। সত্যি হাসালে বড়। আমার মতো অসহায় গরিব বাড়ি না ফিরে কোথায় যাবে বলো? এই দেখো না, আজও খালি হাতে ফিরেছি। তাতে কি হয়েছে শুনি? আজ যা রেঁধেছি না, দেখবে একবার খেলে বারবার খেতে চাইবে। সে কি গো গিন্নি, তুমি আবার আজ কি রাঁধলে? তাছাড়া বাজারি বা কোথা থেকে পেলে? সেটা না হয় খেতে বসেই শুনবে। যাও, হাত মুখ ধুয়ে এসো। ওদিকে মেয়ে তো খাওয়ার জন্য অস্থির হয়ে আছে। আমি বলেছি তোর বাবা ফিরলেই তবেই খেতে দেব। সত্যি বাবু, তোমার কথার কিছুই তো বুঝতে পারছি না। অত বুঝে কাজ নেই। যাও, হাত মুখ ধুয়ে এসো, আমি ভাত বেড়ে আনছি। এই বলে মিনতি রান্নাঘরে চলে গেল। ওদিকে মিঠুনও কিছুই বুঝতে না পেরে হাত মুখ ধুয়ে এসে দেবযানীকে বলল, হ্যাঁ রে মা, আজ তোর মা কি রেঁধেছে বলতো? সারা বাড়ি ঘ্রাণে ম ম করছে। আমাকেও তো কিছুই বলেনি বাবা, তবে মাকে আজ খুব খুশি দেখাচ্ছে। ঠিকই বলেছিস রে মা। দেখি আজ তোর মা কি ভেল কি দেখাই। সত্যি বাবা, তুমি যা বলেছো না। ওই তো মা চলে এসেছে। ও মামা, তাড়াতাড়ি আমাদের খেতে দাও, আর তো দেরি সহ্য হচ্ছে না। আরে, এত অস্থির হচ্ছিস কেন রে মা? যা রেঁধেছি তোদেরকেই তো দেব। জানো তো মা, বাবা একটু আগে কি বলেছিল? তুমি নাকি আজ ভেলকি দেখাবে। তা তোর বাবা ঠিকই বলেছে। আজ তোদেরকে এমন একটা জিনিস খাওয়াবো তোরা বুঝতেই পারবি না। এটাও তো একরকম ভেলকি। কি গো, কিছু বলছো না যে? কি আর বলবো, তোমরা মা মেয়ে তো আমাকে বোকা বানাচ্ছ। বেশ, আমিও তাহলে দেখি আজ তোমার ঝুলি থেকে কি খাবার বের হয়। ঠিক ঠিক, আর দেরি করো না মা, ভেলকিটা এখনই দেখিয়ে ফেলো। বেশ, এই নে, তাহলে খেয়ে দেখ কেমন লাগে। আর হ্যাঁ, তুমিও খেয়ে দেখো, তবেই বুঝবে আমার ভেলকি কেমন মজা। এই বলে মিনতি বড়া ভর্তি ভাতের থালা মিঠুন আর দেবযানীর দিকে এগিয়ে দিল। বড়া মুখে দিতেই দেবযানী বলল, আহা, বড়াগুলো তো অনেক স্বাদ মা। এমন স্বাদের বড়া আমি তো এর আগে কখনোই খাইনি। কি বাবা, তুমিও কিছু বলো। তা যা বলেছিস মা, এমন বড়া আমি কখনো খাইনি। যেমন মুচমুচে তেমন তার স্বাদ। মনে হচ্ছে আমি একাই ওইসব বড়া খেয়ে ফেলতে পারবো। বারে, বললেই হলো, আমি বুঝি তাকিয়ে থাকবো? ও মা, বড়াগুলো আমায় দাও দেখি। বাবা মেয়ের মিষ্টি খুনসুটি দেখে মিনতি বলল, আরে আরে, তোরা ঝগড়া করিস না, এখনো অনেকগুলো বড়া আছে, তোদের যত ইচ্ছে তত খা। মিনতির কথা শুনে দেবযানী মনের সুখে ছড়া কেটে বলল, কি মজা কি মজা, আজ খাবো বড়া ভাজা। দেবযানীকে খুশি দেখে মিনতি আর মিঠুন দুজনই অনেক খুশি হলো। সবই তো বুঝলাম গিন্নি, তবে এবার বলো দেখি
বাজার ছাড়া এমন স্বাদের বড়া তুমি কি করে বানালে? তাছাড়া এগুলো কিসের বড়া তাই তো বুঝতে পারছি না। ওটাই তো আমার ভেলকি। আহা, না পেঁচিয়ে সত্যিটা বলো দেখি, এগুলো কিসের বড়া? তাহলে শোনো, এগুলো হলো পাট পাতার বড়া। পাটপাতার নাম শুনেই দেবযানী অবাক হয়ে বলল, সে কি গো মা, পাট পাতা? পাট পাতার বড়ার এত স্বাদ? হ্যাঁ রে মা, রাতে জানলে সব কিছুতেই স্বাদ আসে। সত্যি তোমার হাতের জাদু আছে। তাই বলে পাট পাতার এত স্বাদ? শোন মা, বাইরে থেকে কোনো কিছুরই বিচার করা উচিত না। আমাদের এই গ্রাম বাংলায় চারপাশে এখনো অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, যেগুলোকে একটু যত্ন করে রাঁধলেই সেগুলো অমৃত মনে হয়। শুধু দামি জিনিসেই স্বাদ থাকে না। সত্যি গিন্নি, আজ তুমি আমাদের অনেক কিছু শেখালে। আর হ্যাঁ রে মা, আরেকটা কথা সব সময় মনে রাখবি, আমরা গরিব মানুষ, সব সময় আমাদের দামি জিনিস কিনে খাওয়ার সামর্থ্য থাকে না। তাই বিধাতা আমাদের যা জোটাচ্ছেন তাই খুশি মনে খাওয়া উচিত। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। শাক পাতা দেখে আমি সব সময় মুখ বাঁকাতাম, তবে আর না। এবার থেকে আমি দামি খাবার চাই না। তুমি যা যত্ন করে রেঁধে খাওয়াবে আমি তাতেই খুশি। এই বলে দেবযানী মিনতিকে জড়িয়ে ধরল। আর তখন মিঠুন দেবযানীর মাথায় হাত বুলিয়ে দিল। আর এভাবেই অভাবের সংসারেও সুখের কোনো খামতি থাকলো না।